ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে বিভিন্ন সময়ে একাধিক সরকার গঠিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আসন সংখ্যা বৃদ্ধির যে একটা তৎপরতা দেখা যাচ্ছে তা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যারা ইতিমধ্যে লোকসভায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রতিককালে শিবসেনার অভ্যন্তরে যে বিভাজন দেখা দিয়েছে এবং সেই বিভাজিত অংশের সাংসদদের এনডিএতে যোগদানের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে বিস্তারিত আলোচনা হচ্ছে। তবে এর পাশাপাশি এনডিএ জোটের অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণের দাবি রাখে। কারণ একটি বিষয় যেটা অনেকেই লক্ষ্য করছেন না, গত কয়েকদিনের রাজনৈতিক ঘটনাবলী বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিদিন এনডিএ জোটের ভিতরে সমীকরণ বা ডাইনামিক্স উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে। রাজনৈতিক আলোচনায় সাধারণত একটি দলের সঙ্গে অন্য দলের প্রতিযোগিতায় প্রাধান্য পায়, কিন্তু জোট রাজনীতির ভিতরেও যে নিজস্ব একটি রাজনৈতিক সমীকরণ এবং ক্ষমতা ভারসাম্য কাজ করে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এনডিএর ভিতরে ক্ষমতার কেন্দ্র এবং জোট সঙ্গীদের মধ্যে শক্তির যে রদবদল ঘটেছে তা আগামী দিনে জোটের অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তার একটি সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলীর দিকে দৃষ্টিপাত করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। রাজনৈতিক মহলের নজর এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দিল্লি সফরের দিকে। জানা গিয়েছে তার সঙ্গে শিবসেনা ইউবিটির অন্তত 6 বা 7 জন সাংসদ দিল্লিতে গিয়েছিলেন বলে খবর হয়েছিল। সাংসদদের এই দলবদলের জল্পনা নতুন না হলেও এর নেপথ্যে একটি বিশেষ রাজনৈতিক কৌশল কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কৌশলটি হলো উদ্ধব ঠাকরে শিবিরে এই সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার পরিবর্তে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগদান করতে পারেন। যদি সত্যি এমনটা ঘটে এবং সাংসদরা শিন্ডের দলে আনুষ্ঠানিকভাবে একীভূত হন, তবে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে বিজেপির তুলনায় একনাথ শিন্ডের রাজনৈতিক শক্তি ও আসন সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। এর প্রভাব শুধুমাত্র মহারাষ্ট্রের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় স্তরে এবং কেন্দ্রের এনডিএ জোটের সমীকরণেও একনাথ শিন্ডে সম্ভবত টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুকেও ছাপিয়ে যেতে পারেন। এই রাজনৈতিক অঙ্কের হিসাবটি কিভাবে কাজ করছে তা বিশ্লেষণ করা প্রয়োজন। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার কাছে বর্তমানে মহারাষ্ট্র থেকে 16 জন লোকসভা সাংসদ রয়েছেন। অন্যদিকে সেই রাজ্যে বিজেপির নিজস্ব সাংসদ সংখ্যা হলো মাত্র 9 জন। এখন উদ্ধব ঠাকরের দল থেকে যদি আরও 6 জন বা 7 জন সাংসদ একনাথ শিন্ডে শিবিরে যোগদান করেন, তবে শিন্ডে শিবিরের মোট সাংসদ সংখ্যা বৃদ্ধি পেয়ে 22 বা 23-এ গিয়ে দাঁড়াবে। এই সংখ্যা তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের রাজনৈতিক গুরুত্ব যেমন বৃদ্ধি পাবে, তেমনি কেন্দ্রের জোট সরকারেও তার প্রাসঙ্গিকতা নতুন মাত্রা পাবে। এর কারণ হলো বর্তমানে এনডিএ জোটের অন্যতম প্রধান শরিক চন্দ্রবাবু নাইডুর দলের সাংসদ সংখ্যা হলো 16 জন এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সাংসদ সংখ্যা হলো 12 জন। ফলে সাংসদ সংখ্যার নিরিখে একনাথ শিন্ডের দল যদি 22 বা 23টি আসনে পৌঁছে যায়, তবে তারা এনডিএ জোটের বৃহত্তম শরিক দলে পরিণত হতে পারেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে এনডিএ জোটের অভ্যন্তরে বৃহত্তম শরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত শরিকদের মধ্যে। এই প্রতিযোগিতার একটি সাম্প্রতিক উদাহরণ হলো কাকলি ঘোষের নেতৃত্বাধীন গোষ্ঠীর উত্থান। তৃণমূল কংগ্রেসের একটি অংশের সাংসদরা দল ত্যাগ করে এমন একটি রাজনৈতিক মঞ্চে নিজেদের একত্রিত করেছেন যে দলটির সর্বভারতীয় উপস্থিতি আগে সেভাবে পরিচিত ছিল না, এনসিপিআই। এই দলটি যারা সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেনি, তাদের কাছে হঠাৎ করেই 20 জন সাংসদদের সমর্থন চলে আসে। এই 20 জন সাংসদ আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটকে সমর্থন করার কথা আগেই জানিয়েছেন। ফলস্বরূপ কাকলি ঘোষের নেতৃত্বাধীন এই নতুন রাজনৈতিক শক্তিটি সাংসদ সংখ্যার নিরিখে এনডিএর অন্যতম বৃহৎ শরিক হিসেবে সাময়িকভাবে আত্মপ্রকাশ করে। কিন্তু রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হয় এই অবস্থান বেশি দিন স্থায়ী হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। শিন্ডে শিবিরের নতুন তৎপরতার ফলে শিবসেনা সেই শীর্ষস্থান দখল করতে অগ্রসর হচ্ছে। একনাথ শিন্ডের পক্ষে যদি 22 বা 23 জন সাংসদ সুনিশ্চিত হয়, তবে তারা অনায়াসেই জোটের বৃহত্তম সহযোগী দল হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবেন। এই সম্ভাব্য সমীকরণে শরিক দলগুলির ক্রম তালিকা পরিবর্তিত হতে পারে। একনাথ শিন্ডে শিবসেনা বৃহত্তম শরিক হিসেবে পরিগণিত হলে দ্বিতীয় স্থানে থাকবে কাকলি ঘোষের নেতৃত্বাধীন গোষ্ঠী এবং তৃতীয় স্থানে নেমে আসবেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এতদিন পর্যন্ত টিডিপি এনডিএর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক শরিক হিসেবে বিবেচিত হচ্ছিল। বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এবং রাজ্যের জন্য আর্থিক বরাদ্দের বিষয়ে চন্দ্রবাবু নাইডু নিয়মিত কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জোটের ভিতরে তার রাজনৈতিক দর কষাকষির ক্ষমতা বা বার্গেনিং পাওয়ার কিছুটা হলেও প্রভাবিত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কাকলি ঘোষ একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী নেত্রী হলেও তার বর্তমান রাজনৈতিক মঞ্চের নিজস্ব সাংগঠনিক ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে। জাতীয় স্তরে এই দলটির সেভাবে নিজস্ব কোনো জনধান নেই এবং পূর্ববর্তী নির্বাচনগুলিতে তাদের ফলাফলও খুব একটা উল্লেখযোগ্য ছিল না। অভিযোগ উঠেছে যে এই দলটি মূলত বৃহত্তর একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই কাজ করছে। পর্যবেক্ষকদের একাংশের মতে এই নতুন জোট সঙ্গীতের রাজনৈতিক পদক্ষেপগুলি বহু ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কৌশল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই সাংসদদের ধারাবাহিক বৈঠক সেই জল্পনাকেই উস্কে দেয়। রাজনৈতিক মহলের ধারণা নতুন এই গোষ্ঠীর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত এবং তারা প্রধানত বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশিকা মেনেই চলবে।
ফলস্বরূপ এই ধরনের রাজনৈতিক সংযুক্তির মাধ্যমে বিজেপি পরোক্ষভাবে সংসদে নিজেদের শক্তি বৃদ্ধি করছে। একই সঙ্গে বর্তমান থাকা শরিক দলগুলির প্রতি একটি সূক্ষ্ম রাজনৈতিক বার্তাও প্রেরণ করা হচ্ছে। এই বার্তার মূল নির্যাস হলো জোটের ভিতরে কোনো নির্দিষ্ট শরিক দলের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো হচ্ছে, যাতে কোনো শরিক দল জোটের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এককভাবে চাপ সৃষ্টি করতে না পারে। অন্যদিকে মহারাষ্ট্রের রাজনীতির দিকে তাকালে দেখা যায় একনাথ শিন্ডে এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তনের রাজনৈতিক আকাঙ্ক্ষা ত্যাগ করেননি বলে অনেক বিশ্লেষক মনে করছেন। মহারাষ্ট্রের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর একনাথ শিন্ডের রাজনৈতিক অবস্থানে একটা বড় পরিবর্তন আসে। তার নেতৃত্বে জোট নির্বাচনে উত্তীর্ণ হতে না পারলেও নির্বাচন পরবর্তী সমীকরণে তাকে মুখ্যমন্ত্রীর পরিবর্তে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক সূত্র অনুযায়ী এই পট পরিবর্তনে শিন্ডে শিবির প্রথমে কিছুটা অসন্তুষ্ট হয়েছিল এবং পরিস্থিতি সামাল দিতে শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। মহারাষ্ট্রের রাজনীতিতে প্রায়ই শিন্ডে এবং ফড়নবিসের অনুগামীদের মধ্যে মতানৈক্যের খবর সংবাদ মাধ্যমে উঠে আসে। চিরাগ পাসওয়ান বা জেডিইউ এর মতো বিজেপির ঐতিহ্যবাহী শরিকদের তুলনায় একনাথ শিন্ডের সমীকরণ কিছুটা ভিন্ন প্রকৃতির। যদিও শিন্ডে শিবিরের এনডিএ ত্যাগ করার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে দলের ভিতরের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মূল শিবসেনা থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি যে নতুন রাজনৈতিক পথ তৈরি করেছেন, সেই দলের ভিতরেও ভবিষ্যতে নতুন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাবে কিনা তা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সম্পূর্ণ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত একটি সাংবাদিক সম্মেলনে বিদ্রোহী সাংসদদের তীব্র সমালোচনা করেন। তার বক্তব্যে ব্যবহৃত কিছু শব্দবন্ধ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং একাংশের মতে এই ধরনের ভাষার প্রয়োগ রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তবে বিরোধী শিবিরের অভিযোগ সংবাদ মাধ্যমের একাংশ শুধুমাত্র রাউতের মন্তব্যটিকেই বেশি গুরুত্ব দিয়ে প্রচার করছে, কিন্তু দল ত্যাগের মতো বৃহত্তর রাজনৈতিক এবং সাংবিধানিক প্রশ্নগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে না। দলের ভাঙন এবং সাংসদদের শিবির বদলানোর প্রক্রিয়াটি যেভাবে পরিচালিত হচ্ছে তার নৈতিকতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন। শিবসেনা ইউবিটি নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী এই প্রসঙ্গে শাসক দলকে সতর্ক করে বলেছেন যে দল ভাঙার এই রাজনৈতিক কৌশল দীর্ঘমেয়াদে সবার জন্যই ক্ষতিকর হতে পারে এবং ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলগুলি একই পরিস্থিতির সম্মুখীন হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন চর্চা সূচনা করেছে, যেখানে দলীয় আনুগত্য এবং রাজনৈতিক সমীকরণ অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ধরনের ঘন ঘন দলত্যাগ এবং সরকার গঠনের কৌশল জনপ্রতিনিধিত্ব এবং নির্বাচনের মূল উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। বিরোধী শিবিরের দাবি, নির্বাচনের ফলাফলের তোয়াক্কা না করে দল ভাঙিয়ে ক্ষমতা দখলের এই প্রবণতা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে মানানসই নয় এবং এটি জনমতের পরিপন্থী। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র সম্প্রতি দাবি করেছেন যে দল থেকে সাংসদদের বিপুল পরিমাণে আর্থিক প্রলোভন দেখানো হয়েছে এবং দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইভাবে সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে শিন্ডে শিবিরে যোগদানকারী সাংসদদের মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করা হয়েছে। যদিও এই আর্থিক লেনদেনের অভিযোগগুলির কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশে আসেনি এবং এগুলি রাজনৈতিক দাবি ও পাল্টা দাবির পর্যায়ে রয়েছে, তবে সমালোচকদের মতে দেশের আর্থসামাজিক অবস্থা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের মধ্যে এই ধরনের রাজনৈতিক দরাদরির অভিযোগগুলি রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনমানুষের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে এনডিএ জোটের অভ্যন্তরীণ ক্ষমতার এই পরিবর্তিত সমীকরণ আগামী দিনে জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। একনাথ শিন্ডের রাজনৈতিক শক্তি বৃদ্ধি এবং জোটের সমীকরণে তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে শাসক দল বিজেপির শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই অবগত রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি বিজেপির একটি সুচিন্তিত রাজনৈতিক চাল হতে পারে অথবা পরিস্থিতি অনুযায়ী গৃহীত কৌশল হতে পারে। এই ঘটনার প্রভাব প্রমাণ করে যে বর্তমানে রাজনৈতিক দলগুলির মধ্যে জোট সমীকরণ এবং অভ্যন্তরীণ শক্তি প্রদর্শনের রাজনীতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আগামী দিনে এই রাজনৈতিক চালিকা শক্তিগুলি ভারতীয় গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থাকে কোন দিকে পরিচালিত করে সেটাই এখন দেখার বিষয়। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।